আমার আশুজান কোথায়? নিহা বিনয়ের সাথে প্রত্যুত্তর করল। কাকু, আমি আপুকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি আপু ঘুমিয়ে গেছে, তার বিরক্ত করিনি। আশাফাক খান মাথা নেড়ে আওড়ালেন। ও আচ্ছা, তাহলে ঘুমাক। এই কথোপকথন আব্রু শুনছিল নিঃশব্দে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই তার, চোখে অজানা চিন্তার ছায়া খেলা করছে। রাতের খাবার শেষে একে একে সবাই নিচের ঘরে চলে যায়। হঠাৎ আব্রুর পেছন থেকে জিশা ডেকে ওঠে। আব্রো, তোমাদের মহল্লাটা এত সুন্দর, কিন্তু আমি এখনো ঘুরে দেখতে পারিনি। এখন একটু ঘুরিয়ে দেখাবে? আব্রু হালকা মুচকি হেসে জবাব করে। সকালে নিহা বা শিফাকে বলো, ওরাই তোমাকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবে। আমি তো অনেক বছর পর দেশে ফিরলাম, মহলের অনেক জায়গায় এখনও চেনা হয়নি। এই বলে আব্রু নিজের রুমে চলে যায়। জিশার রুমে বিরক্তির ছাপ পড়ে। অতঃপর জিশাও নীরবে নিচের ঘরে চলে যেতে হয়। মধ্য নিষেধ খানমহল। আব্রু ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে, ঠান্ডা বাতাস আব্রুকে এলোমেলো করে দিচ্ছে, কিন্তু তার মন অস্থির। ওহুর মুখের ভয় আর মলিনতা মনে পড়ছে বারবার। সেই ভয় এতটা গভীর ছিল যে ওহু অজ্ঞান হয়ে পড়েছিল। এটা ভাবতেই আব্রুর ভেতরটা যেন কেঁপে উঠল। তার মন চাইছে একবার গিয়ে দেখে আসে ওহু এখন কেমন আছে, জেগেছে কিনা। নরম পায়ে সে এগিয়ে গেল ওহুর কক্ষের দিকে। দরজায় দাঁড়িয়ে হালকা চাপ দিয়ে একটু ফাঁক করে উকি দিল। দেখল ওহু কাঁথা সরিয়ে অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। গভীর ঘুমে নয়, মনে হলো সে সজাগ। আব্রু এক নিঃশ্বাসে স্বস্তি টেনে নিল। দরজাটা আবার সাবধানে বন্ধ করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে এসে আব্রু থেমে দাঁড়ালো কার্নিশের কাছে। হাত ঢুকিয়ে পকেট থেকে বের করলো সিগারেটের প্যাকেট। একটা সিগারেট ঠোঁটে এনে জ্বালিয়ে নিল। ধোঁয়ার কুণ্ডলি মিশে যেতে লাগলো রাতের হাওয়ায়। এখন আর নিয়মিত সিগারেট খায় না সে, চেষ্টা করে নিজেকে ধরে রাখতে, কিন্তু আজকে ওহু ভয়ে অজ্ঞান হয়ে পড়া। সেই দৃশ্য তাকে এমন এক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে, যার থেকে মুক্তির জন্য হয়তো এই ধোঁয়ার আশ্রয় দরকার হয়ে পড়ল। সিগারেট টানতে টানতে আব্রুর মনে পড়তে লাগলো, বিদেশ থেকে ফেরার পর এই ছাদেই তো প্রথম দেখা হয়েছিল ওর সাথে আব্রুর। ঠিক এই জায়গাতেই, এই কার্নিশে দাঁড়িয়ে সে সিগারেট টানছিল তখনও। কাকতালীয়ভাবে যেন সময় ঘুরে ফিরে একই চিত্র আঁকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে আব্রু ফিরে গেল নিচের কক্ষে, কিন্তু ঘুম আসছে না কিছুতেই তার। ঘুমের ওষুধ খাওয়ার চিন্তা মাথায় এলেও তা ঝেড়ে ফেলল, কারণ সকালেই অফিস আছে। এইভাবেই আব্রু ঘুমহীন চোখ দুটি বন্ধ করলো। এক সময় খানমহল, সকাল 7টা। প্রথম আলোর কোমল কিরণে জানালার পর্দা ধীরে ধীরে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। ঘুম ভাঙে ওহুর, এক নতুন দিনের শুরু। কিন্তু রাতের ছায়ার রেশ সরে যায়নি ওহুর মস্তিষ্ক থেকে। মুহূর্তেই হানা দিল সে চিত্র। ভোর ফুরোতেই যখন সূর্যের কিরণ জানালার ফাঁক গলে পালঙ্কে এসে পড়ে, তখন ওহুর ঘুম ভাঙে। চোখ মেলে নিজের ঘরে, নিজের বিছানায় নিজেকে দেখে খানিক হতবাক হয়ে পড়ে ওহু। ঠিক পরক্ষণেই গত রাতের স্মৃতি যেন ছায়ার মতো মস্তিষ্কে ভেসে ওঠে। আর সেই স্মৃতির তীব্রতায় চমকে উঠে বসে পড়ে পালঙ্কে সে। বুকের ভেতর যেন অজানা আতঙ্কে ধুকভুক করতে থাকে। চট করে উঠে দাঁড়ায়, চোখ চলে যায় সাইড টেবিলের উপর রাখা চকলেটের বক্সগুলোর দিকে। চোখ যেন আটকে যায় সেখানেই। নীরবে পায়ে এগিয়ে গিয়ে তুলে নেয় সেই বক্সগুলো। চোখে মুখে ভাবনার রেখা স্পষ্ট, মনে মনে আওড়াতে থাকে। কাল যদি চকলেটগুলো ফিরিয়ে না দিতাম তাহলে কি এত কিছু ঘটতো না? ওহুর মনে পড়ে আব্রু ভাইয়ের ধমক খাওয়ার পর কিভাবে হঠাৎ অন্ধকারে ডুবে গিয়েছিল সবকিছু। তারপর তারপর হ্যাঁ, জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে আব্রু ভাইয়ের হাত থেকে বেল্ট পড়ে যাওয়ার দৃশ্যটা স্পষ্ট মনে আছে তার। সে ছুটে এসেছিল ওহুর দিকে, কিন্তু তারপর তারপর আর কিছুই মনে নেই ওহুর। কিভাবে আবার নিজের বিছানায় এসে পৌঁছালো, কে রেখেছিল তাকে বিছানায়? চোখ বন্ধ করে ভাবতে থাকে ওহু, আবার মাথা চুলকাতে থাকে। সে এলোমেলো ভাবনার ফাঁকেই আবার নিজের মনে প্রশ্ন আসে। আব্রো ভাই, উনি কি আমাকে পালঙ্কে শুয়ে দিয়েছেন নাকি অন্য কেউ? রাতের মাঝপথে তার অচেতন অবস্থা থেকে সামান্য জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় তখন সবকিছু ধোঁয়াটে ছিল। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজেকে গুছিয়ে নেয় ওহু। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, একটা ওড়না পেঁচিয়ে নিচে নামার জন্য সিঁড়িতে পা বাড়ায়। ড্রয়িং রুমে পৌঁছাতেই সোফায় বসে থাকা কাকি আম্মু বলে ওঠেন। তোর এখন ওঠার সময় হলো রে,
এত ঘুম? অহু হালকা হাসে, মুখে মিছে রাগ আর দুষ্টুমির ছোঁয়া। আপনারা কেউ তো ডাকেননি রাতে, তাহলে কিভাবে উঠি? তাকিয়া চোখ শুরু করে তাকিয়ে বলল, কে বলেছে তোকে ডাক দেয়নি? নেহা গিয়েছিল ডিনারের জন্য ডাকতে। এই শুনে আবার ভাবনায় ডুবে যায় অহু। তাহলে সবকিছু তো নেহার কাছ থেকেই জানা যাবে। মনে মনে সিদ্ধান্ত নেয়, এখনই জানতে হবে সব। আচ্ছা কাকিয়া, আমি একবার নেহার রুম থেকে ঘুরে আসি। ঠিক আছে, যা। ধীর পায়ে এগিয়ে যায় অহু। নিহার রুমের দরজাটা খোলা। নির্দ্বিধায় ঢুকে পড়ে ভিতরে। গিয়ে দেখে টেডি বাহু বন্ধনে ঘুমাচ্ছে নিহা। চোখটা রুম জুড়ে একবার ঘোরায় অহু, তারপর চোখ আটকে যায় সাইড টেবিলে। চোখে পড়ে চকলেটের কিছু খোসা। হ্যাঁ, এগুলো সেই স্ট্রবেরি ফ্লেভারের চকলেটের খোসা যেগুলো আব্রু এনেছিল। মাথায় যেন আগুন উঠে চড়ল। দাঁত কর্মর করতে করতে এগিয়ে গিয়ে নিহার উপর থেকে কাঁথাটা সরিয়ে তাকে ধাক্কা দিতে থাকে। ঘুম ভেঙে চোখ কসলাতে কসলাতে উঠেই বিরক্তিভাবে বলে নিহা, কি হয়েছে আপু, ডাকতেছো কেন? চোখের সামনে চকলেটের খোসা তুলে ধরে ওহু। তুই এগুলো আমার রুম থেকে চুরি করে এনেছিস, তাই না? যখন আমাকে ডাকতে গিয়েছিলি। নিহা চুপ হয়ে যায়, চোখ নামিয়ে নেয়। মুখে অনুতাপের ছায়া। সরি আপু, লোভ সামলাতে পারিনি। আর বলতো আমি তখন কোথায় ছিলাম? নিহা অবাক চোখে তাকায় আওড়ায়। তোমার নিজের রুমের বিছানায় ঘুমিয়ে। ওহু চুপ করে যায়, মনে মনে ভাবে, তাহলে সত্যি আব্র ভাইয়াই আমাকে তুলে দিয়েছিল? হঠাৎ নিহার কণ্ঠে কৌতূহল। কি ভাবতেছো ওহু আপু? ওহু চমকে ওঠে দ্রুত, হাঁক হাঁক ছুড়ল। না না না, কিছু না, তুই ঘুমা, আমি যাই। নিহার রুম থেকে বেরিয়ে আসে ওহু। পেছন থেকে নিহার গলা আসে, ঘুম ভেঙে দিয়ে এখন বলতেছো ঘুমাতে? ওহু নিজের রুমে ফিরে এসে চুপচাপ বসে পড়ে। আর পারছে না মাথা ঠান্ডা রাখতে। সবকিছু একাকার হয়ে গেছে মনে। কি করবে, কিভাবে করবে বুঝে উঠতে পারছে না। একসময় নিজেকে শক্ত করে তোলে, চট করে উঠে গিয়ে বসে স্টাডি টেবিলের সামনে। এইসব আবেগ আর দুর্বোধ্য ভাবনার জাল থেকে নিজেকে মুক্ত করতে চায় সে। কলম আর খাতার আশ্রয়ে মনকে ব্যস্ত করতে চায়। ওহু নিজের মধ্যে সাহস জোগাড় করে আবার পড়াশোনায় মন দেয়। বিশ্ববিদ্যালয়ের ঘরটিতে একা বসে ছিল ওহু, নিঃসঙ্গ নিরুত্তাপ। দুপুরে যেন চারপাশের কোলাহল আজ তাকে স্পর্শ করেনি। আজকের দিনে সে একাই এসেছে ক্যাম্পাসে। প্রতিদিনের মতো খাবার টেবিলেও আব্র দেখা মেলেনি, বরং জিসার সঙ্গে ভাগাভাগি করে নিতে হয়েছে নাস্তার সময়টা। তবুও কারো মুখে কোনো কথা ওঠেনি। মৌনতা যেন কথার চেয়েও ভারী হয়ে নেমে এসেছিল তাদের মাঝে। ক্লাস শেষ হতে চলেছে, সময়টা যেন অলসভাবে গড়াতে চায় না। আর ওহুর মনে এক অজানা অস্থিরতা। সে ব্যাগ থেকে ফোন বের করলো, ড্রাইভারের নাম্বার খুঁজে কল দিতে উদ্যত হলো। ভার্সিটির মেন গেট পেরিয়ে বাইরে বের হতেই হঠাৎ তার চোখ আটকে গেল সামনের দৃশ্যে। ফোনটা যেন নিজেই থেকেই সরে গেল কান থেকে। বিষময়ে ধাক্কায় তার শরীরটা হিম হয়ে এলো। সামনে দাঁড়িয়ে আছে আব্র, গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ানো, স্বাভাবিক ভঙ্গিতেই, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত দৃঢ়তা। সাদা শার্টের সঙ্গে কালো ইন প্যান্ট, গলায় লম্বা টাই, যেন তার রুচির পরিচয় দিচ্ছে। বাহুতে নিখুঁতভাবে ঝুলছে নেভি ব্লু রঙের ব্লেজার। কপালে বিন্দু বিন্দু ঘাম। সামনের চুলগুলো এলোমেলো না হলেও কয়েকটি চুল কপালের ওপর এসে পড়েছে। ওহুর বুকের ভিতরটা কেঁপে উঠল। এমন সময়, এমন ভঙ্গিতে আব্রুকে এখানে দেখবে, এটা ওহু ভাবতেই পারেনি। নিজেকে সামলে নিয়ে চোখে দৃষ্টি নিচু করে ধীরে ধীরে এগিয়ে গেল আব্রুর গাড়ির দিকে। সে লক্ষ্য করল আশেপাশে বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়ে আর চোখে তাকিয়ে আছে আব্রুর দিকে। মনে মনে একরাশ ঈর্ষা গিলে নিয়ে ওহু তড়িঘড়ি করে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। আব্র তখন নিরুত্তাপ মুখে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরো পথ জুড়ে নেমে এলো নীরবতা। কেউ কিছু বলল না। আব্র মাঝে মাঝে সামনের মিরর দিয়ে দেখছিল। ওহু যেন চুপি সারে তার দিকে তাকিয়ে আছে, আবার দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছে। গাড়ি এসে থামলো মহলের সামনে। আব্র আর ভেতরে ঢুকলো না। ওহু নেমে গেল চুপচাপ। তারপরে গাড়ি ঘুরিয়ে কোনো শব্দ না করেই আবার রওনা দিল আব্র, হয়তো অফিসের দিকে। রাত 11টার দিকে ক্লান্ত দেহে মহলে ফিরে এলো আব্র। সবার খাওয়া দাওয়া শেষ। আব্র নিজেও বাহিরে থেকে খেয়ে এসেছে। সরাসরি রুমে ঢুকে একটু বিশ্রামের আশায় শাওয়ার নিয়ে দীর্ঘ নিদ্রায় তলিয়ে গেল। সকাল 8টা। এক নির্মল সকালে হাঁটা শেষে মহলে ফিরে এলো ওহু।
আলিনা খানের নির্দেশে একটা কফির কাপ হাতে নিয়ে আব্রুর রুমের দিকে এগোতে থাকলো। প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে যেন হৃদয়ের গতি বাড়তে লাগলো। হালকা কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভিতরে ঢুকতে যা দেখলো তাতে বিষময়ে কাপটা ওহুর হাত থেকে পড়ে গেল মেঝেতে। গরম কফির ছিটা আর ফ্লোরে ভাঙা কাপের শব্দে কক্ষের নিস্তব্ধতা চূর্ণ হলো। আব্রু আচমকা ঘুম ভেঙে চমকে উঠল। কপালে ভ্রু কুচকে তাকালো দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে ওহু মুখে হাত চেপে ধন্যি চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু চোখে চোখ রেখে আব্রুর দিকে এক অভিমানী দৃষ্টি ছুড়ে দিচ্ছে, যা ভাষাহীন এক অভিযোগের মতো। আব্রু কিছুই বুঝে উঠতে পারল না। তখনই পাশে তাকিয়ে দেখে পালঙ্কের এক কোণে বসে আছে জিসা। কল্পনার অতীত এই দৃশ্য যেন সময়ের ওপর ছুরি চালালো। আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওহু। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা, কেবল এক অভিমানী দৃষ্টির নির্মল ছায়া যেন আব্রুকে বন্দি করে রেখেছে। আব্রু যে কিছুই বুঝে উঠতে পারছে না, ধীরে ধীরে চোখ ঘুরিয়ে পাশে তাকায়, আর সেখানেই আবিষ্কার করে জিসাকে নিজের বিছানায় নিশ্চুপ বসে। মুহূর্তেই আব্রুর চোখ এক শীতল অভিব্যক্তি ছায়া ফেলে। তীব্র অগ্নি মূর্তিতে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখা যায় না ওহুকে আর। সে যেন ক্ষণিকে উধাও হয়ে গেছে। অভিমানী চন্দ্রবালা নিজেকে গুটিয়ে কোথাও সরে গেছে নিঃশব্দে। আব্রুর মস্তিষ্কে যেন আগুন ছড়িয়ে পড়ে, পায়ে রক্ত উঠে আসে মাথায়, চোখে মুখে রোষ ফুটে ওঠে। জিসার সামনে এই ভয়ঙ্কর রূপ খুব একটা পরিচিত নয়। আব্রু চাহনি আর শরীরী ভাষা দেখে পালঙ্ক ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। আব্রুর কণ্ঠ তখন অগ্নির মতো জ্বলন্ত, চোখ রক্তিম, দাঁত কটমট করে বলে উঠল, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? হোয়ার ডিড ইউ গেট দ্য কোরেজ টু কাম হেয়ার? জিসা চমকে ওঠে। জানে আব্রু যখন রেগে যায় তখন নিজের ভেতরের আবেগ এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে যায়, অথচ আজকে রাগ একটা ছোট্ট মেয়ের কারণে। জিসা ভাবতে পারে না ওহুর মতো একজনকে নিয়ে আব্রু এতটা রুড হতে পারে। কি করেছে সে? শুধু আব্রুর পাশে বসে একটু সান্ত্বনার স্পর্শ দিয়েছিল তার হাতে, ওইটুকুতেই কি এতটা দোষ হয়ে যায়? হঠাৎ ওহুর আগমন ঘটায়। সে নিজের অবস্থার গুরুত্ব বুঝে ওঠার আগে ঘটনাটা ভিন্ন মোড় নেয়। আব্রু জিসার নীরবতা সহ্য করতে না পেরে আরও এক ধাপ চওড়া হয়, উচ্চস্বরে গর্জে ওঠে, চুপ করে আছো কেন? অ্যান্সার মি। জিসা থতমত খেয়ে যায়, কাপা কাপা গলায় আওড়ায়, কাম ডাউন। এত এক্সাইটেড হচ্ছ কেন? আমি তো শুধু তোমাকে খুব মিস করছিলাম, তাই এসেছিলাম একটু দেখতে। আব্রু এবার চোখ মুখ খেঁচে দু আঙ্গুলে তালি বাজিয়ে দৃঢ় কণ্ঠে নির্দেশ দেয়, অনলি 2 days, এর মধ্যে তুমি ভ্রমণের ভিসা ক্যান্সেল করে লন্ডন ব্যাক করবে, আন্ডারস্ট্যান্ড? জিসার গলা কেঁপে ওঠে, অস্পষ্ট স্বরে বলি ছুড়ল, একটা পিচ্চি মেয়ে আমাদের একসাথে দেখে ফেলেছে বলে তুমি আমাকে চলে যেতে বলছো? এতটা অপরাধ করিনি আমি। আব্রু মাঝে থামিয়ে দেয় জিসাকে, রুদ্র অথচ দৃঢ় স্বরে বলে, ইউ উইল নট সে অ্যানাদার ওয়ার্ড, গেট আউট অফ মাই রুম। ধমক শুনে জিসা কোনো কথা না বলে আর মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় আব্রুর। আব্রু ধপ করে পালঙ্কে বসে পড়ে, মনে এক ধরনের অস্থিরতা। আব্রু চাহনি ওহু তাদের একসাথে দেখুক। আব্রু চায়নি ওহু তাদের একসাথে দেখুক, চায়নি ওহু ভুল কিছু ভাবুক। কিন্তু বাস্তবতা বড় নির্মল। ভুল ভাবলেও সে দোষ দেবে না ওহুকে। আব্রু জানে না ও সত্যি কষ্ট পেয়েছে কিনা, তবে এতটুকু নিশ্চিতভাবে জানে সে নিজে কষ্ট পাবে যদি ওহু তাকে ভুল বোঝে। ওহু যদি দূরত্ব তৈরি করে, মুখ ফিরিয়ে নেয়, তবে আব্রুর নিজেকেই ক্ষমা করা মুশকিল হবে। অবেচেতনেই এক দীর্ঘশ্বাস ফেলে সে ওয়াশরুমে ঢুকে নেয় এক ঠান্ডা শাওয়ারে। আজ সকাল 9টায় তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বিদেশি এক কোম্পানির সঙ্গে। এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার উপর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরও সময় নষ্ট হয়েছে। শাওয়ার সেরে দ্রুত রেডি হয়ে নিচে নামে আব্রু। সিঁড়ি দিয়ে নামার সময় আলিনা খান জিজ্ঞেস করেন, কিরে, নাস্তা করে জানা? আব্রু ব্যস্ত কণ্ঠে জবাব দেয়, এখন না, আম্মা অফিসে খেয়ে নিব, দেরি হয়ে যাচ্ছে, তোমরা খেয়ে নিও। এই বলে তড়িঘড়ি করে মহলের মূল দরজা পেরিয়ে গাড়িতে উঠে চড়ে বসে আব্রু। আব্রুকে ব্যস্ত হয়ে ছুটে যেতে দেখে আজমল খান হেসে আওড়ালেন,
দেখছো আব্রুর আম্মু, এক সময় আমরাও নাস্তা না খেয়ে মিটিংয়ে ছুটতাম, আজ আমাদের ছেলেও ঠিক সেই রকম ব্যস্ত হয়ে উঠেছে। আব্রোর মা চোখ মুছতে মুছতে এক চুমুক দিয়ে বলেন, দেখতে হবে না কার ছেলে? আমারই তো ছেলে। ঘর জুড়ে গল্প আর স্মৃতিচারণার আনন্দময় আবহ ছড়িয়ে পড়ে। অন্যদিকে ব্যালকনির কোণে দাঁড়িয়ে ওহু একা, নিঃশব্দ অভিমানে ডুবে। আব্রুকে গাড়িতে উঠতে দেখে তার হৃদয় যেন এক ধাক্কা লাগে। যেটা এতদিন কল্পনা ছিল, আজ সেটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে। আব্রু মিথ্যা বলেছে তাকে। জিশা তার শুধুই বন্ধু নয়, প্রেমিকা ছিল। ওহুর মন এই কথাটি অনবরত বলে যাচ্ছে তাকে। মিথ্যার এই সম্পর্কটায় সে বিশ্বাস হারিয়ে ফেলেছে। চোখে জলের কণা চিকচিক করে। মেঘলা আকাশের মতোই অন্তরে জমেছে বেদনার ছায়া। বৃষ্টি নামবে কিনা জানা নেই, তবে ওহুর চোখে তো আগেই বৃষ্টি নেমে গেছে। আজ ভার্সিটিতেও যায়নি সে। পারু একটু আগে ফোন করে কোচিংয়ে যাবে কিনা জানতে চেয়েছিল। সেখানেও যেতে মন চায় না তার। গতবার কোচিং থেকে ফেরার পথে সে এক সন্ধ্যায় যা ঘটেছিল, ওহুর মন এখনও কেঁপে ওঠে তা ভাবলে। যদি সেদিন আব্রু না আসতো, যদি সেদিন। চোখ বন্ধ করে স্মরণ করে ওহু সেই বাদল সন্ধ্যাকে। বাদল সন্ধ্যার ব্যথাতুর প্রতিচ্ছবি। ওহুর হৃদয়ের আঙিনায় সেদিনের সেই স্মৃতি যেন গাঢ় ছায়ার মতো এসে ভর করেছিল। আব্রু সেদিন তাকে কোলে তুলে এনেছিল এই মহলে, যেভাবে মমতার ছোঁয়ায় ক্ষতের উপর ওষুধ বুলিয়ে দিয়েছে। সেই মুহূর্তগুলো ওহুর হৃদয়ের গহীনে গেঁথে গেছে চিরতরে। কিন্তু আজকের এই আব্রু, সে তো ওহুর নয়। তার হৃদয় তো ইতিমধ্যে কাউকে ঘিরেই আবদ্ধ। তাহলে ওহু কেন এই মায়ায় জড়ালো? কেন এই ভালোবাসার অজানা আবরণে জড়িয়ে ফেলল নিজেকে? এই তো ভুল। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ভুল হয়ে গেছে ওহুর। ভালোবাসা তো কখনো জোর করে আসে না, আসে নিঃশব্দে, অজান্তে। ঠিক যেভাবে আজকের এই বাদল সন্ধ্যা এসে ঢেকে দিয়েছে আকাশের রঙিন ছায়া। এই ভাবনাগুলো একে একে এসে বিষণ্ণ করে তোলে ওহুর মন। ফ্লোরে বসে দুটো হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে ওহু। হয়তো প্রকৃতিও আজ তার পাশে আছে। আকাশের গভীর কালো মেঘ আর বিষণ্ণ বৃষ্টি যেন ওহুর বুক ভরা হাহাকারির প্রতিধ্বনি হয়ে নেমে আসে পৃথিবীর বুকে। আকাশের দিকে তাকিয়ে এখন বোঝার উপায় নেই যে সময়টা বিকেল। মেঘের ভারে ডেকে আছে পুরো দিগন্ত। ওহু ধীরে ধীরে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। চেষ্টা করে মনটা হালকা করতে, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা তার অভিমানের ভার ধুয়ে নিয়ে যায়। একটুক্ষণ ভিজে থেকে যেন আবেগের অতল থেকে উঠে আসে সাহসের একটু জল। ওহু ফিরে আসে ঘরের ভিতর। বাথরুমে গিয়ে শাওয়ার নেয়। হয়তো বৃষ্টির মতোই শাওয়ারের জল আজ তার চোখের জলকে ঢেকে রাখে। রাত 11টার দিকে ঘোর বাদলের মধ্যে মহলের চৌখাট পেরিয়ে ফিরে আসে আব্রু। সরে জোরে বৃষ্টির ফোঁটা বলিষ্ঠ দেহ থেকে চুল বেয়ে গড়িয়ে পড়ছে সেগুলো। ব্লেজার গাড়িতেই রেখে দিয়েছে, যেন নিজের ভারও একটু হালকা করতে চায়। মহলে হলঘরে আজ নিস্তব্ধ। সবাই নিজের নিজের কক্ষে ফিরে গেছে ডিনারের পর। আব্রু সোজা উপরের দিকে না গিয়ে কিছু একটা ভেবে পা রাখে রান্নাঘরের দিকে। সেখানে বৃদ্ধা পরিচারিকা তখনও হয়তো কিছু গোছাচ্ছেন। আব্রুকে দেখে স্নেহময় কণ্ঠে হাঁক ছড়লেন, সালাম সাহেব, কিছু লাগবো নি আমনের? আব্রু হালকা হাসি দিয়ে মাথা নাড়ে। না, কিছু লাগবে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওহু আজ রাতের খাবার খেয়েছে? বৃদ্ধা একটুখানি। না সাহেব, আজ মামুনিকে খাবার টেবিলে দেখা যায়নি। মুহূর্তেই আব্রুর চোখে মুখে গম্ভীর্য নেমে আসে। আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। অবচেতন যেন ক্ষোভ আর উদ্বেগ মিলেমিশে যায়। নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে আসে আব্রু। গন্তব্য ওহুর ঘর। মুহূর্তেই হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে সে উঠে দাঁড়ালো। আর কিছু না বলে দ্রুত পা ফেলল ওহুর কক্ষের দিকে। চোখ দুটো লালচে হয়ে উঠেছে, তবু নিজেকে দৃঢ়ভাবে সংযত রেখেছে সে। বাইরে তখন ইলিশ গুড়ির বৃষ্টি। মাঝখানে হঠাৎ হঠাৎ মুষলধারে বর্ষণ শুরু হচ্ছে, আবার থেমেও যাচ্ছে। মাঝে মাঝে বজ্র গর্জে উঠছে, আর অন্ধকার আকাশে বিদ্যুৎ ঝলকে উঠেছে। সেই আলোর ঝলকানিতে চারিদিক খানিকটা উন্মোচিত হলেও অন্ধকার আর রহস্যময় তার স্থান ধরে রেখেছে। ওহুর কক্ষের জানালাগুলো খোলা, পর্দা বারবার বাতাসে উড়ে গিয়ে মৃদু আলো আর শীতল বাতাস কক্ষে আনাচ্ছে।
সেই আলোয় অনেকটা স্বপ্নের মতো করে কক্ষের কোণে প্রান্তের ছায়া গাঢ় হয়ে উঠেছে। হঠাৎ দরজার শব্দে অহু চমকে ওঠে। তার চোখে তখন ঘুম আর চিন্তার আভাস। পালঙ্কে আছোয়া অবস্থায় সে চোখ মেলে তাকায়। নিয়ন আলোয় সে দেখে কারো অবয়ব পালঙ্কের সামনে দাঁড়িয়ে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে একজন দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ, সাদা শার্ট গায়ে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পুরুষত্বার উপস্থিতি টের পেয়ে অহু শরীর থেকে কাঁথাটা সরিয়ে শীতল মেঝেতে পা রাখল। শীতল বাতাসে কাঁথা ছাড়তেই কাঁপুনি ধরল গায়ে। অহু নিজের হাত দুটো বুকের কাছে জড়ো করে রাখে, গুটিয়ে বসে থাকে। সামনে থাকা অবয়বটি একটাও শব্দ করছে না। ধীরে ধীরে সামনে গিয়ে মাথা উঁচু করে তাকায় অহু, কারণ ওই ব্যক্তি অহুর চেয়ে অনেকটাই উঁচু। নিয়ন আলো, বাহিরে বজ্রধ্বনি, জানালায় ভেসে আসা বাতাস আর আবছা ছায়ার মধ্যেও অহু চিনে ফেলে এই লোকটি আব্র। চোখে মুখে তখন অভিমান আর অপমানের স্পষ্ট ছাপ। পরিচিত মুখ দেখেই অহু মুখ ফিরিয়ে নেয়, পেছন ফিরে দাঁড়িয়ে পড়ে। আব্রর মুখোমুখি হতে চায় না। আজ চন্দ্রবালার মন ভেঙে গেছে, অভিমানে ভরে আছে তার প্রতিটি শিরা উপশিরা। ঠিক তখনই একটা হাঁচি দিয়ে উঠে অহু মুখ চেপে। পেছন থেকে আব্রর গলা শোনা যায়, বৃষ্টিতে ভিজেছিস তুই? অহুর অভিমান মিশ্রিত কণ্ঠে উত্তর। জানি না। আব্র পুনরায় প্রশ্ন ছড়ে, বৃষ্টিতে কেন ভিজেছিস? অহু নাক টেনে আওড়ায়। আপনাকে বলবো কেন? আব্র ভ্রুকুটি কুচকায়, জবাব করে, তাহলে কাকে বলবি? সংক্ষিপ্ত সংলাপ বনে অহু। জানি না। আমার দিকে ফের। অভিমানী কণ্ঠস্বর আওড়ায়, পারবো না। সারাদিন কিছু খাসনি কেন? ক্ষুধা নেই। আব্র এবার খানিকটা কঠোর সুরে বলে ছুড়ল, আমার চোখের দিকে তাকিয়ে এসব বল। অহু প্রত্যুত্তর করে ক্ষণিকেই, প্রয়োজন বোধ করিনি। আব্রর কণ্ঠ কঠিন হয়ে উঠল তীব্রভাবে। জিসাকে দেখে খারাপ লাগছে নাকি তোর? এই কথাটুকু শোনা মাত্রই অহুর ভেতর যেন হঠাৎ করে ঝড় বয়ে গেল। ভিতরের কষ্ট আবারও জেগে উঠল। বাদল রাতের মতোই তার বুকের ভেতরেও আধার জমে উঠল। কণ্ঠে প্রচণ্ড যন্ত্রণার সুর তুলে আওড়ালো, আমার কেন খারাপ লাগবে? যান আপনি এখান থেকে। আব্র স্থির, জবাব তুলে, উত্তর না দিলে যাব না। অহু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। হৃদয় চিরে যন্ত্রণা উঠে আসে, উচ্চস্বরে বলে ওঠে, কি জানতে চান আপনি? কি উত্তর চান? আমি আপনার সঙ্গে আর কথা বলতে চাই না, প্লিজ বেরিয়ে যান। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অহুর, কণ্ঠরুদ্ধ তার। হঠাৎ করেই আবার চিৎকার করে বলে, কি হলো, এখনো যাচ্ছেন না কেন? আমি আপনাকে। কথা শেষ হওয়ার আগেই আব্র এগিয়ে আসে, অহুর হাত ধরে এক টানে নিজের দিকে ফিরিয়ে আনে, নিজের বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ করেই চন্দ্রবালার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। বজ্রধ্বনি, জানালায় উঠতে থাকা পর্দা আর বাদলের হিম বাতাস মিলেমিশে এক স্বপ্ন বাস্তবতার সংমিশ্রণ সৃষ্টি করে। আব্রর এক হাতে চন্দ্রবালার পিঠ জড়িয়ে, অন্য হাতে গালে তীব্র আবেগে ছোঁয়া দিচ্ছে। চন্দ্রবালা অসহায়ভাবে আব্রর ভেজা শার্ট খামচে ধরে, তার সমস্ত অভিমান যেন এক চুম্বনে গলে যাচ্ছে। আব্রর সুশৃঙ্খল দেহের মাঝে তার ছোট্ট অস্তিত্ব তখন নিঃশব্দ আত্মসমর্পণ। হঠাৎ নিস্তব্ধতা, বজ্রের গর্জন থেমে গিয়ে বর্ষা অবিরাম ঝরে পড়েছে। চন্দ্রবালার নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ ধপাস করে পালঙ্কে বসে পড়ে অহু। সাইড টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এক ঢুকেই পান করে নেয়। চোখ বন্ধ করে ভাবে, এটা কি সত্যি নাকি কল্পনা? আমি চোখ খুলে আব্রাহাম ভাইকে দেখলাম না কেন? আমি কি ওনাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি? আব্র তখন শাওয়ারের নিচে দাঁড়িয়ে, বর্ষার জলের ধারা তার খোলা পিঠে পড়েছে। শরীর জুড়ে টান টান উত্তাপ, ভেজা চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়নার দিকে তাকিয়ে নিজের পিঠে অহুর নখের দাগ দেখে আব্র কিছুক্ষণ চুপ করে থাকে। গভীরভাবে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয়, ভাবনার গভীরতায় হারিয়ে যায়। শাওয়ার শেষ করে চুপচাপ নিজের কক্ষে ফিরে আসে। জানালা খোলা, ঠান্ডা বাতাস কক্ষের মধ্যে ঢুকছে। আব্র জানে সে স্বাভাবিক নয়, ভেতরটা অস্থিরতায় ভরে আছে। একটা টি শার্ট পরে চুল থেকে পানি ঝরাতে ঝরাতে সে বের হয়ে পড়ে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেট বের করে গরম করে নেয় ওভেনে বসিয়ে। তারপর এক প্লেট সাজিয়ে নিয়ে আবার সেই কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায় অহুর কক্ষ।
দরজায় কয়েকবার কড়া নাড়ে। ভেতর থেকে একটা নরম সুর ভেসে আসে। কে? আব্রু কোনো উত্তর না দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভয় পেয়ে অহু পালঙ্কের এক কোণে নিজেকে গুটিয়ে নেয় পুনরায়। আব্রু তখন আলো জ্বালায়। তাকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে চোখ কুঁচকে যায়। একটা চেয়ার টেনে এনে পালঙ্কের সামনে বসে পড়ে আব্রু। অহুর নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে। যদিও বিরিয়ানি তার পছন্দ না, কিন্তু পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। আব্রু প্লেটটা এগিয়ে দেয় অহুর নিকট, আওড়ায় শীতল কণ্ঠে। খেয়ে নে। অহু আব্রুর দিকে একবার তাকায়, আবার খাবারের দিকে। কথা বলে না। আব্রু এবার ধমক দিয়ে বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নে। অহু ধীরে ধীরে প্লেটটা নিয়ে নেয় নিজের আওতায়। আব্রু এক দৃষ্টিতে তার চন্দ্রবালাকে দেখে যায়। মেয়েটা খাবার খাচ্ছে, যেন চোখের সামনে তার তীব্র গড়া সমস্ত অভিমান ধীরে ধীরে গলে যাচ্ছে। আব্রুর গায়ে তখন হালকা টি শার্ট, বাইরে তখনও দমকা হাওয়া। ভেজা বাতাস জানালা দিয়ে ভেসে আসে। বাতাসে ঠান্ডা, কিন্তু ভিতরে আব্রুর হৃদয় জ্বলছে। বাতাসে তখনও বাদলের গন্ধ। বাইরে থেমে থেমে ঝরছে নির্বিচ্ছিন্ন বৃষ্টি। বাদল রাতে চার দেয়ালের ভিতরে ছায়াময় নীরবতা। আব্রু পরেছে একটি হালকা শর্ট টি শার্ট। শরীরের লোম খাড়া হয়ে উঠেছে বারবার দমকা হাওয়ায়। তার গা ছুঁয়ে গেল। সেই হাওয়ায় স্নিগ্ধ স্পর্শ তাকে আরও বেশি করে স্পর্শ করেছে। চন্দ্রবালার নীরব উপস্থিতি ছুঁয়ে যাচ্ছে। অহু তখনও থেমে থেমে বিরিয়ানি খাচ্ছে। মুখে কোনো কথা নেই, চোখে কিছুটা ক্লান্তি, আর কোথাও যেন এক নিঃশব্দ অভিমান। আব্রু তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি যেন বন্দি করে রেখেছে চন্দ্রবালাকে। চোখে চোখ পড়তেই দুজনেই নিজ নিজ দৃষ্টিকে সরিয়ে নিল। খাবার শেষ করে অহু ধীর পায়ে ওয়াশরুমে গেল। হাতে পানি ছুঁয়ে ফিরে এসে দেখে আব্রু একটি ওষুধের পাতা থেকে ক্যাপসুল বের করেছে। তার চোখে প্রশ্রয়, গলায় কোমলতা। ওষুধটা খেয়ে নে, নয়তো জ্বর চলে আসবে। কোনো প্রশ্ন না করেই অহু ওষুধ আর পানির গ্লাস হাতে নেয়। আব্রু তখন পালঙ্কের উপর রাখা প্লেটটা তুলে নিল। ঘর ছাড়ার পর পূর্ব মুহূর্তে একবার পিছনে ফিরে চন্দ্রবালার দিকে তাকিয়ে বলল, পেটুক তো দেখেছি, কিন্তু তোকে দেখে নতুন সংজ্ঞা পেলাম। পুরো এক প্লেট বিরিয়ানি শেষ করে ফেললি, অথচ একবারও জিজ্ঞেস করলি না সামনে বসে থাকা লোকটা খেয়েছে কিনা সারাদিন। এই কথা শোনার পর অহু যেন নিজের ভেতরে গুটিয়ে গেল। কিছু বলার ছিল, কিন্তু শব্দ আটকে গেল কণ্ঠে। আব্রু ততক্ষণে কক্ষ ত্যাগ করেছে। অহু মাথায় হালকা করে টোকা দিয়ে নিজের কাছে উচ্চারণ করলো, এরকম বেখেয়ালি কবে থেকে হয়েছিস তুই অহু? লোকটা তোকে মিথ্যা বলেছিল ঠিকই, কিন্তু সে তো তোর জন্য কষ্ট করে খাবার নিয়ে এসেছিল। একটা ধন্যবাদও জুটলো না তার ভাগ্যে। আব্রু নিচের ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়েছে অনেক আগেই। তার সমস্ত শরীর জুড়ে ক্লান্তির ছাপ, সারাদিন আনাহারে থাকার ক্লান্তি। অন্যদিকে পেট ভরে খেয়ে শীতল হাওয়ার পরশে এক সময় চোখের পাতায় ঘুম নামে অহুর। ভোরের মেঘ নরম আলো। সকাল 7টার দিকে ঘুম ভেঙে গেল অহুর। নিঃশব্দে পালঙ্ক ছাড়ল। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখল আজ আকাশে রোদ নেই। মেঘের ভেলায় যেন এক অনন্ত ভ্রমণ। চন্দ্রবালার চোখে প্রশান্তির ছোঁয়া, মুখে হাসি। একটু হেঁটে চলে গেল মহলের বাগানে। বাগানের একজন পরিচারিকা সতর্ক করল, বাগানের ভেতর যাইয়েন না, পেক আছে, জামা কাপড় লেগে যাইব গা। কথাটা শুনে ওহু হো হো করে হেসে ফেলল। নিষেধ মানল না। জুতো খুলে হাতে নিল। ভেজা কাদার উপর দিয়ে হেঁটে চলল সে। শিশিরে ভেজা ঘাস, বাতাসে ভেসে আসা ফুলের সুবাস, সব মিলিয়ে তার ভিতরে জমে থাকা বিষণ্ণতা একটু একটু করে দূর হতে থাকলো। বাগানের গভীরে গিয়ে কিছু ফুল ছিঁড়ে ওড়নার কোলে রাখলো। গাছের পাতায় জমে থাকা জলরাশি কখনো কখনো ফোঁটা ফোঁটা হয়ে চন্দ্রবালার গায়ে পড়ে। কাদা মাখা পায়ে ফিরে এলো। পরিচারিকার সাহায্যে পা ধুয়ে নিল। তখন শুনতে পেল গেটের দিক থেকে হইচই। পাহারাদার জানালো। অহু আর এগুলো না, ধীর পায়ে ফিরে গেল মহলের ভিতর। প্রবেশের মুখে আজমল খানকে দেখা গেল। তিনি পাঞ্জাবি পরে বাহিরে যাচ্ছেন। অহু তখন হেসে সংলাপ বুনে, চাচা যান, আপনাকে তো একেবারে নেতা নেতা লাগছে আজ। আজমল খান স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিলেন অহুর মাথায়। অহু সিঁড়ি বেয়ে উপরে উঠল ধীরে। সামনে দেখা হয়ে গেল জিসার সঙ্গে। গতকালের স্মৃতি যেন ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল চোখে মুখে। তার হাসি মিলিয়ে গেল স্মৃতির ভার আর নীরব অভিমান।
ওহু ভরাক্রান্ত মন নিয়ে ক্লাসে প্রবেশ করলো। পারুর পাশে গিয়ে বসতে কৌতূহলী স্বরে আওড়ালো, কাল কি হয়েছিল তোর? কিছু না। পারুর কণ্ঠস্বর বেজে উঠল, জানিস আরস এসেছে ভার্সিটিতে, মেয়ের বাবাকে নিয়ে এসেছে সঙ্গে। সেদিন আব্র ভাই আসাফ ভাই মেরেছিল ওদের, তারপর আর আসেনি, আজকে প্রথম এসেছে। ওহুর বুকের ভিতর কিছুটা কেঁপে উঠল, কিন্তু মুখে প্রকাশ করল না, কেবল বলল, তাতে আমার কি? প্রফেসর এসে পড়বে, কথা বলিস না। ওহুর কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না, শুধু একটা নীরবতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। সন্ধ্যা 7টার দিকে সবাই বসে আছে মহলের বৈঠকখানায়। আব্র কাঠের সোফায় বসে আছে চুপচাপ। তখনই আজমল খান গম্ভীর কণ্ঠে হাঁক ছুড়লেন। শব্দগুলো শীতল বর্ষার মতো বিঁধে গেল আব্রুর বুকে। বুকের গভীরে কোথাও যেন ছ্যাদ করে উঠল। সন্ধ্যা 7টার দিকে সবাই ড্রয়িং টেবিলে, সোফায় বসে আছে আব্রও। তখনই আজমল খান কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে আওড়ালেন, খান পরিবারে বিয়ের সম্বন্ধ এসেছে। আব্রুর বুকে ছ্যাদ করে ওঠে বিয়ের কথা শুনে। আব্রু ভ্রু কুঁচকে প্রত্যুত্তর করলো তৎক্ষণাৎ। কার জন্য? জবাব আসলো, ওরা তো অহুকেই পছন্দ করেছিল। আব্রু অগ্নিদৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে বলে হাঁক ছুড়ল। মানে কি? আজমল খান শান্ত কণ্ঠে বললেন, তোমার মতো আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু তারা পরবর্তীতে শিপার জন্য কথা বলছে, কারণ শিপা খান বাড়ির বড় মেয়ে। আব্রু আজমল খানের কথা শুনে কিছুটা ক্ষান্ত হয়, তবে শান্ত হতে পারছে না আব্রু। ওহুর উপর সবার নজরই যেন অটুট। আব্রু জোরপূর্বক ম্লান হেসে বলে, এটা তো খুবই ভালো কথা, তবে কোন পরিবার থেকে সম্বন্ধ এসেছে? রাজনীতিবিদ ছেলের পরিবার, আমার চেনা জানা শোনা চৌধুরী আমির বংশের। ওই দিন পার্টিতে তাদের ইনভাইট ছিল, সেখানেই শিপাকে দেখছে তারা। পাশ থেকে আজমল খানের স্ত্রী আলিনা খান আওয়াজ করে উঠলেন, পছন্দ কি ছেলে করেছে নাকি ছেলের পরিবার? ছেলে অহুকে পছন্দ করেছিল, তবে পরবর্তীতে ছেলের পরিবার শিপাকে পছন্দ করছে, তার জন্য পরবর্তীতে ছেলেও সেটা মেনে নিয়েছে, কারণ অহুর তুলনায় ছেলের বয়স বেশি, তাদের পারফেক্ট মানাবে না। আব্রু নিঃশব্দে তাদের আলাপন শুনছে। অহুর সাথে পারফেক্ট মানাবে না, বয়স কম অহুর। এ কথা যেন বারবারই আব্রুর কানে বাজছে বিষের মতন। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে রইল। চোখজোড়া থেকে যেন আগুন বের হচ্ছে। আখি চুগুলের শিরা উপশিরা রক্তিম আকার ধারণ করেছে। রাগে ফুঁসছে আব্রু। হঠাৎ আব্রু বসা থেকে দাঁড়িয়ে চোয়াল জোড়া শক্ত করে হাঁক ছুড়ল। এসব কি বলছেন আপনি? বিয়ের কথা চলছে শিফার, আর আপনি অহুর বিষয়ে কথা বলছেন? মানাবেন না, তার সাথে বয়স কম, এগুলো কি বাবা? বলুন আমাকে। কথাগুলো এক নাগারে বলে আব্রু সবার দিকে তাকিয়ে রইল। আব্রু কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে সন্দেহভাজন দৃষ্টিতে। সবাই আওড়াচ্ছে, আজমল খান খারাপ কি বলেছেন? সবার কাছে খারাপ না লাগলেও আব্রুর নিকট এই কথাগুলো অনেক ভয়ঙ্কর। ওহুকে অন্য কারোর সাথে তুলনা করার সাহস কোথা থেকে পায় তারা? আব্রু এখনো সবার দিকে পূর্বে ন্যায় তাকিয়ে আছে ভ্রুকুচকে। আব্রু পুনরায় বুলি আওড়ালো, ঝাঁঝ মিশিয়ে, আপনাদের যা ভালো মনে হয় করেন। বলেই আব্রু সোফা ছেড়ে বেরিয়ে চলে যেতে লাগলো। পিছন থেকে আব্রুর আম্মা আলিনা খান সংলাপ করে বসলেন। কোথায় যাচ্ছিস আব্রু? একটু বসে যা। কিন্তু আব্রু আলিনা খানের কথায় কোনো জবাব দিল না। দ্রুত গতিতে প্রস্থান ঘটিয়ে সিঁড়িতে বড় বড় পা ফেলে আব্রু নিজ রুমে চলে গেল। রুমে গিয়ে হাত থেকে ব্লেজারটা ছুঁড়ে ফেললো পালঙ্কে। কপাল চেপে ধরলো, চোখ বন্ধ করে বসে রইল সোফায়। তৎক্ষণাৎ আব্রু টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট বের করে স্মোক করতে লাগলো। অপরদিকে ওহু নিজের কক্ষে শুয়ে আছে কাঁথা মুড়িয়ে। শরীর কাঁপছে ওহুর, চোখ জোড়া লাল হয়ে গেছে, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, সাথে ঠান্ডা তো লেগেছেই। কাউকে কিছু বলতেও পারছে না। সন্ধ্যার পরেই জ্বর এসেছে, তখন থেকেই ওহু তার রুমে শুয়ে আছে। কেউ আসেওনি ওহুর সাথে দেখা করতে। নিজে উঠে গিয়ে যে কাউকে কিছু বলবে সেই ক্ষমতাও শরীরে বিদ্যমান নেই। চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে চন্দ্রবালার। রাত 10টার দিকে সবাই খেতে বসলো ডাইনিংয়ে, শুধু ওহু ব্যতীত। নিহা গিয়েছে ওহুকে ডাকতে। সবাই খাবার খাচ্ছে, আব্রু নিজেও।
হঠাৎ নিহা দোতলার উপর থেকে চিল্লিয়ে উঠল। কাকিমণি, ও কাকিমণি, তাড়াতাড়ি উপরে আসো, তোমরা তাড়াতাড়ি। ও আপু অনেক অসুস্থ, জ্বরে কাঁপছে আপু। নিহার কথা শোনা মাত্রই 7-5 কিছু না ভেবে আব্রো খাবার রেখে দৌড় দিল অহুর রুমের উদ্দেশ্যে। আব্রোর সাথে আছে অহুর আম্মিজান এবং শিফাও। তারাও দ্রুত চলে গেলেন অহুর রুম। আব্রো এরকম কিছু একটার আশঙ্কা যেন আগেই করেছিল, সেজন্য অহুকে কাল রাতে ওষুধও খাইয়ে দিয়েছিল। তবে কোনো কাজ হলো না। যেটার ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। আব্রোর দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আলিনা খানের চোখে খানিকটা উদ্বিগ্নতার ছাপ, সাথে জিসারও। জিসা কাল বিকেলে চলে যাচ্ছে লন্ডন, তবে সেটা কেউই জানে না। আব্রো অহুর রুমে গিয়ে দেখলো অহু কাঁথা পেঁচিয়ে গুটি মেরে শুয়ে আছে। অহুর চোখ লাল হয়ে গেছে। 1 ফুট দূরত্বে থেকেও যেন তাপ লাগছে আব্রোর। এতটা জ্বর এসেছে। অহুর কপালে হাত রেখে বোঝার চেষ্টা করলো কতটা জ্বর। হাত রাখা মাত্রই আব্রো হাত উঠিয়ে ফেললো। এতটাই তাপ যেন হাতটাই পড়ে যাবে। মুহূর্তেই আব্রোর মেজাজ বিগড়ে গেল। পায়ের রক্ত মাথায় উঠে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে চোয়াল জোড়া শক্ত করে জিজ্ঞেস করলো, এতটা জ্বর এসেছে, আমাদের তো একবার বলতেও পারতি তুই। কিন্তু ওহু কোনো কথা বলছে না, কোনো প্রতিক্রিয়া নেই তার। নির্বাক দৃষ্টিতে ফেল করে তাকিয়ে আছে। কোনো উত্তর দেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অহুর আম্মিজান জল পট্টি বেঁধে দিয়েছে কপালে। আব্রো বেরিয়ে গেল ডক্টর আনতে। শিফা, নিহা হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছে। অহুর আব্বুজান এবং অন্যরাও ছুটে এসেছে অহুর রুমে। এই জ্বর লাগালো কিভাবে মেয়েটা? কাল বৃষ্টিতে ভিজেছিলি অহু? কিন্তু অহু কোনো উত্তর দিল না আলিনা খানের প্রশ্নের। শিফার আম্মু একটা তোয়ালে দিয়ে অহুর শরীর মুছে দিচ্ছে। অহুর আম্মিজান কেঁদেই ফেলেছেন মেয়ের কাঁপুনি দেখে। দোয়া দুরুদ পড়ে কপালে ফু দিয়ে দিচ্ছেন। মহলে সবাই চিন্তিত, সবাই ভাবছে মেয়েটা জ্বর বাঁধালো কিভাবে, বৃষ্টিতে ভিজে নাকি? কিন্তু অহু তো কাল মহলের বাহিরে যায়নি, তাহলে বৃষ্টিতে ভিজলো কিভাবে? নিশ্চয়ই ইচ্ছে করে ভিজেছে মেয়েটা। সুস্থ হয়ে নিক, তারপর কড়া কথা শোনাবেন আশাফাক খান। অপরদিকে আব্রু উন্মাদ হয়ে ড্রাইভ করছে। চোখে মুখে দহনের ছাপ স্পষ্ট। চোয়াল জোড়া এখনো শক্ত হয়ে আছে। মেয়েটা জ্বর বাঁধিয়ে এরকম করুণ অবস্থা করবে মানতে পারছে না আব্রো। অহুর কাঁপুনি দেখে আব্রোর বাম পাঁজরে আঘাত এনেছে। খুব কষ্ট হচ্ছিল। আব্রোর সাথে ভীষণ রাগও জুড়েছে অহুর প্রতি। অহু সুস্থ হলে প্রথমে কয়েকটা থাপ্পড় দিয়ে তারপর পুনরায় জিজ্ঞেস করবে আব্রো, বৃষ্টিতে কেন ভিজেছিলি তুই? আর একদিন যদি তোকে দেখেছি বৃষ্টিতে ভিজতে, মার একটা মাটিতে পড়বে না বলে দিলাম। এই সংলাপ আওড়াচ্ছে মনে অহুকে নিয়ে আব্রো। অহুর চিন্তায় উন্মাদ আব্রো সিট বেল্টটাও বাঁধতে ভুলে গেছে। ওয়েদার খুবই খারাপ, কখন আবার বাদল হানা দিতে পারে তার ঠিক নেই। রাস্তায় মানুষজনের আনাগোনা খুবই কম। আব্রো তীব্র বেগে গাড়ি চালাচ্ছেন। তার হাতে যেন সময় একদম নেই। তার চন্দ্রবালা কষ্ট পেয়ে চলেছে প্রতিটি সেকেন্ডে। তাকে তাড়াতাড়ি যেতে হবে। আব্রো যেদিক দিয়ে পারছে আঁকা বাঁকা ম্যাপেই গাড়ি চালাচ্ছে। সমস্ত ছোট বড় গাড়িকে ওভারটেক করে চলছে। হঠাৎ একটা গাড়ি আকস্মিক সামনে চলে আসায় আব্রো কিছু বোঝার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ির সাথে সংঘর্ষে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সিট বেল্ট বাঁধা না থাকায় আব্রোর মুখশ্রী গাড়ির স্টিয়ারিংয়ের উপর মুহূর্তেই আছড়ে পড়ে। নিস্তব্ধ হয়ে যায় সব কিছু। পরনে থাকা সাদা শার্টে ছিটকে পড়ে লাল রক্ত। ভেসে যায় সব কিছু মুহূর্তের মধ্যে। সুঠাম দেহের পুরুষের শরীরের পিণ্ড হতে নির্গত রক্ত। উন্মাদ আব্রো শান্ত হয়ে গেছে, কোনো কথা বলছে না। আব্রোর চোখ দুটো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো। খুলে রাখার কোনো শক্তি বিদ্যমান আর নেই তার মাঝে। যেন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। বুকের ধূপপুকানি যেন আকাশ ছুঁয়ে গেল। বলিষ্ঠ দেহের মুখশ্রী এখনো স্টিয়ারিংয়ের উপর পড়ে আছে। গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে স্টিয়ারিং এবং চারপাশে। আব্রোর পেশিবহুল হস্তজোড়া এখনো গাড়ির স্টিয়ারিং ধরে আছে। হাত সরানোর সময় যেন আর পেল না মানুষটি। বাদল বিঘ্ন রাতে মানুষের আনাগোনা নেই, কলরব নেই কোনো। কিন্তু মুহূর্তের মধ্যে যেন হই হল্লোর সৃষ্টি হলো। দৌড়ে মানুষজন ছুটে এসেছে। কি হয়েছে, কি হয়েছে?
আবার কিছু মানুষ এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলো। কিছু দল মানুষ একে অন্যকে দোষারোপ করে চলেছে। দোষ এরই ছিল, আমি দেখেছি কেমনে গাড়ি চালাচ্ছিল। আল্লাহ, আমিও দেখছি এরকম গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করব না। কেউ গিয়ে দেখো বাচ্চা আসেনি, হাসপাতালে নিয়ে যেতে হইব। গাড়ি দেখা তো মনে হইতেছে বড়লোক বাড়ির পোলা। মদ চদ খাইয়া গাড়ি চালাইতেছিল, ওই বোঝো না। সংঘর্ষে দুই গাড়িরই ক্ষতি হয়েছে, তবে সামনে থাকা বাহনের পিছন দিক থেতলে গেলেও কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে আব্রোর গাড়ির সামনের দিকে থেতলে গেছে, সাথে আব্রো আঘাত পেয়েছে গুরুতর। কিছু তরুণ ছেলেরা ভিড় ঠেলে ভিতরে ঢুকে সবাইকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে গাড়ির দরজা খোলে। ছেলেগুলো দেখলো আব্রো স্টিয়ারিং এর উপর ঝুঁকে পড়ে আছে, আশেপাশে রক্ত ভেসে আছে। অতঃপর ছেলেগুলো আব্রোর অবস্থা বোঝার জন্য হালকাভাবে আব্রোকে ধাক্কা দেয়। পাহাড় সমান শক্তির ন্যায় বলিষ্ঠ দেহটি মুহূর্তেই ঢলে পড়ে যায় বাম পাশে সিটের উপর। সবাই নজরবন্দি করলো অচেনা অবয়বটির নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। সাদা শার্টটি আর চেনার উপায় নেই, লাল ভেজা রক্তে লেপ্টে আছে সুটাম দেহের সাথে। তৎক্ষণাৎ ছেলেগুলো আব্রোকে গাড়ির ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। ছেলেগুলো আব্রোর সাথে কুলাচ্ছে না, এত ভারী আব্রোর দেহ। কতজন মিলে আব্রোকে পাজা কোলে করে অন্য একটি গাড়িতে ওঠায়। হাসপাতালের উদ্দেশ্যে অনেক মানুষ জমা হয়ে গিয়েছে ইতিমধ্যে রাস্তায়। যে ছেলেগুলো আব্রোকে উদ্ধার করেছে তারা মূলত স্টুডেন্ট, বয়স 22-23 হবে। আব্রোর শরীরের ক্ষত স্থানগুলো থেকে এখনো রক্ত বেয়েই চলেছে। একটা ছেলে পকেট থেকে রুমাল বের করে আব্রোর ক্ষত স্থান চেপে ধরল রক্ত বন্ধ করার প্রচেষ্টায়, তবে রুমাল ছুঁয়ে রক্ত বের হচ্ছে। তখনই হঠাৎ একটা ছেলে বলে উঠল, দেখতো মোবাইল আছে নি সাথে, থাকলে ফোন দে ওনার বাড়িতে। দাঁড়া, চেক করে নেই। এই বলে একটা ছেলে আব্রোর বডি চেক করতে লাগলো। ভাগ্যক্রমে আব্রোর ফোনটা প্যান্টের পকেটেই ছিল। এই তো পাইছি। ছেলেটি হন্তদন্ত হয়ে আওড়ালো, পরিচিত নাম্বার দেখে একটা ফোন লাগা। ফোনটা লক করা। কিছুক্ষণ চুপ থেকে ছেলেটি হাঁক ছুড়ল, ইমার্জেন্সি দেখ, কারো নাম্বার আছে হয়তো। ছেলেটা ইমার্জেন্সি নাম্বারে ডায়াল করলো। ইমার্জেন্সিতে আলিনা খানের নাম্বার ছিল। আলিনা খান ওহুর রুমে ছিলেন। হঠাৎ ওনার হাতে থাকা ফোনটা বেজে উঠল। তিনি দেখলেন আব্রো নাম্বার থেকে কল এসেছে। হন্তদন্ত হয়ে তিনি ফোনটা রিসিভ করলেন, ঘাবড়ে গিয়ে আওড়ালেন, কি রে, কি হয়েছে? ডাক্তার পাসনি নাকি? ফোনের অপর পাশ থেকে একটা অচেনা কণ্ঠে কেউ উত্তর করলো, জি আমি আব্রো না। আলিনা খান ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকালেন। ওনার কোনো ভুল হয়নি। তো ভুল কারো ফোন রিসিভ করেনি তো? না, এটা তো আব্রুর নাম্বারই। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে অচেনা কণ্ঠ। আলিনা খান ফোনটা কানের কাছে নিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ শুনেছি, কে তুমি? আমার ছেলে ফোন তোমার কাছে কেন বাবা? আমার আব্রু কোথায়? আসলে আন্টি, আসলে এটা যার ফোন তার কি তার করছো? কি হয়েছে পরিষ্কার করে বলো। আলিনা খান বসা থেকে উঠে দাঁড়িয়ে কড়া ভাষায় হাঁক ছুড়লেন। আলিনা খানের উত্তেজনা দেখে ওহুর আম্মি যান ভ্রু কুঁচকে তাকালেন আলিনা খানের দিকে চেয়ে। তিনি ওহুর পাশেই বসেছিলেন। ওহু এখনো স্বাভাবিক হতে পারেনি, কোনো কথাই বলছে না, এমনকি কোনো প্রতিক্রিয়াও করছে না। সবাই অনেক চিন্তিত ওহুকে নিয়ে। এর মাঝেই ফোনের অপর প্রান্তে অচেনা সুরটি আওড়ালো, আসলে আন্টি, এটা যার ফোন তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। কথাটা শোনা মাত্রই আলিনা খান জোরে চিল্লিয়ে উঠলেন। ধপাস করে ফ্লোরে পড়ে গেল। ওহুর আম্মি যান এবং শিফা দৌড়ে এসে আলিনা খানকে জাপটে ধরলেন। আলিনা খানের চিল্লানি শুনে মহলের সবাই ছুটে আসলো ওহুর রুমে। আজমল খান পাজা কোল করে আলিনা খানকে ওহুর পাশে পালঙ্কে শোয়ালেন। শিফার আম্মু আলিনা খানের চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। আলিনা খান কথা বলতে চেষ্টা করছে, তবে পারছে না, শুধু তোতলাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস টেনে নিচ্ছে, অশুদ্ধ শব্দে আওড়াচ্ছে, আমার আব্রু রে। আজমল খান ঘাবড়ে গিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে মারলেন আলিনা খানের নিকট। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আর আবরার কি হয়েছে? আলিনা খান হাঁসফাঁস করে শুধু আব্রু আব্রু বলছে।
পুরো কথা বলতে পারছে না, গলায় এসে যেন শব্দ আটকে যাচ্ছে আর বের হচ্ছে না। আশাফাক খান ওহুর আম্মি জানকে উদ্দেশ্য করে বলে ছুড়লেন, কি হয়েছে আশুর আম্মু? আমি তো বুঝতেছি না আর ওর আব্বু কি হয়েছে। বাবির ফোনে হঠাৎ কার যেন কল আসলো, মনে হয় আব্রুরই। তারপরেই ধপাস করে ফ্লোরে পড়ে গেল। নিহা ওহুর আম্মিজানের কথা শুনে ফ্লোর থেকে ফোনটা তুলে এনে আজমল খানের কাছে দিলেন। আজমল খান ডায়াল লিস্টে ঢুকে আব্রোর নাম্বার দেখতে পেলেন আলিনা খানের ফোনে। তিনি তৎক্ষণাৎ আব্রোর নাম্বারে ডায়াল করলেন পুনরায় বিষয়টা বোঝার জন্য। কিছু সময়ের মধ্যে ফোনটা কেউ পিক করলো এবং তাড়াতাড়ি হাঁসফাঁস করতে করতে বলে উঠল কণ্ঠটি, জি বলুন আন্টি, আপনারা কোথায়? আব্রো ভাইয়াকে নিয়ে হাসপাতালে মাত্রই পৌঁছেছি। আজমল খান কথাটা শুনে ঢোক খেলেন। ধীরে ধীরে আলিনা খানের দিকে তাকালেন। আলিনা খান আজমল খানের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। হ্যাঁ, এটাই শুনেছিলেন তিনি। আজমল খান আশাফাক খানকে সাথে নিয়ে মহল থেকে বেরিয়ে গেলেন তৎক্ষণিক। দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন হসপিটালের উদ্দেশ্যে। পিছন থেকে বাড়ির কর্মীরা জিজ্ঞেস করেই চলছে, কোথায় যাচ্ছেন আপনারা? বলে যান কি হয়েছে। আজমল খান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আওড়ালেন, কণ্ঠস্বর দীর্ঘ করে, আমরা হসপিটালে যাচ্ছি, তোমরা সবাই অহুর আর আব্রোর আম্মুর খেয়াল রেখো। অপরদিকে আব্রুকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। হসপিটালে মানুষজন তেমন একটা বেশি নেই এই বাদল বিঘ্ন রাতে। ছেলেগুলো দ্রুত দৌড়ে গিয়ে ডক্টর নিয়ে আসলো। হসপিটালে ডক্টরও নেই, সবাই ডিউটি শেষ করে চলে গিয়েছে। একটা ডক্টর দৌড়ে আসলো, তিনিও তার কেবিনে বসে ঘুমাচ্ছিলেন। একজন ছেলে গিয়ে তাকে ডেকে সজাগ করেছিল। আব্রুকে কতজন মিলে একটা স্ট্রেচারের উপর শোয়ালো। ছেলেগুলোর শার্ট প্যান্ট গেঞ্জিও লাল রক্তে ছেয়ে গেছে। আব্রুর ভারী নিথর দেহটা স্ট্রেচারের উপর শুয়ে আছে নিঃশব্দে, কোনো নাড়াচড়া করছে না। স্ট্রেচার থেকে কিছুটা বাহিরে আব্রুর হাত বেরিয়ে আছে, লাল রক্তে ডুবে আছে যেন হাত জোড়া। হঠাৎ বাম হাতটা থেকে ঘড়ি খুলে হসপিটালের ফ্লোরে টং শব্দ করে পড়ে গেল। কপাল বেয়ে কয়েক ফোঁটা রক্ত স্ট্রেচারের অ্যাপ্রন স্পর্শ করে ফ্লোরের উপরে পড়ল। আব্রুকে অপারেশন থিয়েটারের ভেতর ঢুকিয়ে ওটি এর দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। বাহিরে ছেলেগুলো দাঁড়িয়ে আব্রুর বাবা মায়ের আসার অপেক্ষা করছে। তাদেরও চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। ম্যাচে থাকে ছেলেগুলো, ফিরতে দেরি হলে সমস্যায় পড়তে হবে তাদের। তার উপর ছেলেগুলোর পরনের ড্রেস রক্তে ভিজে নষ্ট হয়ে গেছে। শরীর থেকে রক্তের আষ্টে গন্ধও ভেসে আসছে, যা শুকলে আগন্তুক কেউ নাক ছিটকে বমি করে ফেলবে মুহূর্তেই। কি অদ্ভুত মিল! দুজনেই এই মধ্য রজনীতে নিথর দেহ নিয়ে শুয়ে আছে, কেউ কোনো শব্দ আওড়াচ্ছে না। দুজনের হৃদয়ের বেগের গতি একই যেন। দুজনেই করুণ পরিস্থিতির জন্য একে অন্যের দায়ী পরোক্ষভাবে। আলিনা খানের মাথায় পানি ঢালছেন বাড়ির সহধর্মিণীরা। তিনি বারবার উঠে চলে যেতে চাইছেন আব্রুর কাছে। আলিনা খানকে দমিয়ে রাখা যাচ্ছে না। আব্রু আব্রু করে চিৎকার দিয়ে উঠছেন একটু পরপর। কিছু সময় আগে তারাও জানতে পারলেন আলিনা খানের কাছ থেকে আব্রু অ্যাক্সিডেন্ট করেছে। তারাও ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। ওহুর পাশে শিফা নিহা দুই আদুরে বোন বসে তাদের বনুকে সেবা করছে। হঠাৎ করে কি থেকে খান পরিবারে কি হয়ে গেল কেউ বুঝতেই পারল না। সবাই এই চিন্তায় আলাপন করছে। জিশা এই ঘটনার মধ্যে অনুপস্থিত ছিল। মহলের সবাই ওহুকে দেখতে গেলেও জিশা যায়নি, এমনকি আলিনা খানের চিৎকার শুনেও আসেনি। জিসা এই হট্টগোল সবসময় এড়িয়ে চলে, সে বিধায় তার এখনও অজানা আব্রু অ্যাক্সিডেন্ট করেছে। জানলে হয়তো নেকা কান্না জুড়ে দিত। জিসার সাথে একজনের এখনও অজানা আব্রু অ্যাক্সিডেন্ট করেছে, সে হলো চন্দ্রবালা। সে জেগে থাকলে হয়তো সব রাগ অভিমান বলে ছুটে যেত আব্রুর সান্নিধ্যে। আব্রুর অপারেশন থিয়েটারের ভিতরে অপারেশন চলছে, এমার্জেন্সিতে অ্যাডমিট করানো হয়েছে তাকে। এই মাঝরাতে হসপিটালে ডক্টর নার্স বেশি নেই, সবাইকে ইমিডিয়েটলি কল করে আনা হয়েছে। বাদল বিঘ্ন রাতে সবাই ডিউটি শেষ করে চলে গিয়েছে। আবার আব্রুকে ওয়েটিংয়ে রাখা যাবে না কাল সকাল পর্যন্ত। শরীর থেকে অনেক রক্ত ইতিমধ্যে বেরিয়ে গেছে, তাই বাধ্য হয়ে রাতেই অপারেশন থিয়েটারের ভিতর ঢোকানো হয়। আজমল খান গাড়ি ড্রাইভ করে চলেছেন, তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে তাদের।
আশাফাক খানকে গাড়ির ভিতরে সব কিছু খুলে বলেছেন তিনি। আশাফাক খান আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন যেন। একদিকে তার কলিজা অসুস্থ, মহলে রেখে এসেছেন তাকে। ডক্টর আদৌ এসে পৌঁছেছে কিনা কে জানে। অন্যদিকে ভাইয়ের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, কি অবস্থায় আছে ছেলেটা সেই খবরও নেই তাদের কাছে। মহল থেকে কিছুটা দূরে যেতেই আজমল খান দেখলেন রাস্তার পাশে কিছু মানুষ জড়ো হয়ে আছে, কানাঘুষা করছে। পোলাটা বাঁচবো কিনা কে জানে। মাথা থেকে যে রক্ত বের হয়েছে দেখছি, আল্লাহ মালুম। আরে বাঁচবো, কি দানবের মতো শরীর দেহ নাই, চায়না নামাইতে পারে নাই ছোকরাগুলা। এটা ঠিকই কইছ, চিকনা চাকনা হইলে অঘটন ঘটায় তো বড় কোনো। মানুষগুলোর কথা শুনে শুনে আজমল খান এবং আশাফাক খানের বুকের ছ্যাদ করে উঠল। বুঝতে পারলেন এখানে আর অন্য কারোর ব্যাপারে কথা হচ্ছে না, বরং তাদের নিজের ছেলের ব্যাপারেই সবাই কানাঘুষা করছে। তড়িঘড়ি করে আজমল খান গাড়ি থামিয়ে বাহিরে নামলেন। সামনে লোক সমাগম এড়িয়ে যেতে দেখতে পেলেন আবরোর গাড়িটা রাস্তার সাইডে পড়ে আছে বিধ্বস্ত অবস্থায়। গাড়ির এই অবস্থা দেখে আজমল খানের রক্তচাপ বেড়ে গেল। সামনে 2-1 কদম পা বাড়ালেন ধীরে ধীরে। বুকের বাম পাশে চেপে ধরে আছেন, খুব যন্ত্রণা হচ্ছে সেখানে। গাড়ির কাছে যেতেই দেখলেন রাস্তার উপর রক্ত পড়ে আছে। সামনে যাওয়ার শক্তিটুকু আর পেলেন না। ধপাস করে পড়ে যেতে নিলেই রাস্তায় তখনই আশাফাক খান সামলে নিলেন তার ভাইকে। আজমল খান হয়তো আলিনা খানের মতো চিৎকার করতে পারছে না, পুরুষ মানুষের কাঁদতে যে নিষেধ, তবুও যেন আজমল খানের চোখে পানি চিকচিক করছে। রাস্তার কিছু অংশ ঘেরাও করে রেড করে দিয়েছে পুলিশ। সকাল হতে হতেই হয়তো মিডিয়াও চলে আসবে। আজমল খানকে দেখতে পেয়ে একজন পুলিশ সদস্য ছুটে আসেন। তিনি আজমল খানকে ভালো করেই চেনেন। কাছে এসে উদ্বিগ্ন গলায় আওড়ালেন, স্যার আপনি এখানে? আপনাকে তো এই সময় হসপিটালে যাওয়া উচিত। কোনো প্রোটেকশন ছাড়া যে আপনারা এভাবে বাহিরে বের হবেন, যে কোনো সময় কোনো হামলা হয়ে যেতে পারে। এমনিতেও আপনি এখন পলিটিক্স করছেন, আপনাকে সাবধানে থাকা উচিত। প্লিজ বি সেফ স্যার। কিন্তু পুলিশ সদস্যর কথা হয়তো আজমল খানের কান পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্ক অবধি পৌঁছালো না। পুলিশ সদস্য পুনরায় বলে উঠলেন, চলুন আমি আপনাকে সাহায্য করছি। পুলিশ সদস্যর মধ্যে একজনকে আজমল খানের সাথে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আজমল খান স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে চাপা কণ্ঠে হাঁক ছুড়লেন, তার প্রয়োজন নেই, আমি যেতে পারবো। অতঃপর আজমল খান এবং আশাফাক খান গাড়ির দিকে হাঁটা ধরলেন। আজমল খানকে চিনতে পেরে কিছু মানুষের কানাঘুষা বন্ধ হয়ে গিয়েছে। অনেকে ভয়ও পাচ্ছে। যে অ্যাক্সিডেন্ট করেছে সে যে আজমল খানের ছেলে সেটা কারোই জানা ছিল না। গাড়িতে বসে আশাফাক খান আজমল খানকে পানির বোতল এগিয়ে দিলেন। অতঃপর আশাফাক খান গাড়ি স্টার্ট দিলে কিছু সময় আগে ডক্টর এসে ওহুকে চেক আপ করেছে। ওহুর জ্বর পৌঁছেছে 102 ডিগ্রি ফরেনহাইট। পরীক্ষা নিরীক্ষা করে ওহুকে কিছু ওষুধ দিলেন এবং নিয়ম নির্দেশনা দিলেন ভালোভাবে সেবা শুশ্রূষা করার। কিছু সময়ের মধ্যে কিছু খাবার খাইয়ে ওষুধ খাওয়ার আদেশও দিলেন। ওহু সকালের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে এই আশ্বাসও দিলেন ডক্টর। ওহুর আম্মি যেন গিয়েছে ওহুর জন্য খাবার আনতে কিচেনে। ডক্টর আলিনা খানেরও চেক আপ করালেন। আলিনা খানের রক্তচাপ বেড়ে গেছে, তাই প্রেশার লো হওয়ার জন্য কিছু ট্যাবলেট দিলেন, সাথে ঘুমের ওষুধও, যেন ছেলের জন্য পাগলামো না করে কিছুটা স্বাভাবিক হতে পারেন। কিন্তু আলিনা খান ওষুধ খেতে নারাজ। তিনি পাগলামো করছেন আবরুর কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সবাই বোঝাচ্ছে সকাল হলেই হসপিটালে নিয়ে যাবেন ওনাকে, তবে উনি তা বুঝতে নারাজ। একটু পরপর বিছানা গড়িয়ে আব্রো আব্রো বলে চিৎকার করছেন। আজমল খান এবং আশাফাক খান হসপিটালে পৌঁছায়। রিসিপশনে যেতেই একজন তাদেরকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে গেলেন। অপারেশন থিয়েটারের কাছে যেতেই আজমল খান এবং আশাফাক খান উদ্ধার করা ছেলেগুলোকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। উদ্ধারকারী ছেলেগুলো আজমল খানদের সালাম দিলেন। এর মধ্যে কয়েকজন ছেলে আজমল খানকে চিনতে পারলেন এবং তারাও অবাক হলো। আজমল খান ছেলেগুলোর কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরলেন এবং কান্না মিশ্রিত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 1 ঘন্টা 15 মিনিটের অপারেশন শেষ করে ডাক্তারগণ ওটি থেকে বেরিয়ে আসলেন। আজমল খান এবং সবাই ডক্টরের কাছে ছুটে আসলেন।
আজমল খান কণ্ঠ ভার করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডক্টর? আমার আবরুর কেমন আছে? একদম বৃদ্ধ বয়সী ডক্টর মুখের মাস্ক খুলতে খুলতে বুলি ছুড়লেন, মিস্টার আজমল খান, আবরু আপনার ছেলে। ডক্টরের কথা শুনে বোঝা গেল তিনি আজমল খান এবং আব্রো দুজনকেই চেনেন, তবে দুজনের পরিচয় যে এক সূত্রে গাঁথা সেটা জানতেন না। হ্যাঁ আমার ছেলে। কি হয়েছে ওর? ঠিক আছে তো? জবাব আসলো, মাথায় বেশ গভীর আঘাত পেয়েছে, অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ করুন কাল বিকালের মধ্যে যেন জ্ঞান ফিরে আসে, নয়তো বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। বুঝতেই তো পারছেন মাথায় আঘাত পেয়েছে। আশাফাক খান নেতিয়ে যাওয়া কণ্ঠস্বর দীর্ঘ করে আওড়ালেন, জি দেখা করতে পারবেন, তবে তাকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না। তাড়াতাড়ি দেখা করে আসুন। কিছু সময়ের মধ্যেই আবরুকে ওটি থেকে বের করে আইসিইউতে অ্যাডমিট করানো হবে। আজমল খান দৌড়ে ওটি ভেতরে ঢুকে পড়লেন। ছলছল চোখে পরখ করলেন আব্রু একটা নীল রঙের গেঞ্জি পরে কেবিনে শুয়ে আছেন। অপারেশন করানোর পর যেই গেঞ্জি পরিয়ে দেওয়া হয় ভিকটিমকে। আব্রুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ পরা। সাদা ব্যান্ডেজের উপর দিয়ে ভেসে আছে লাল রক্ত। আব্রুকে দেখে আজমল খানের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুর ধারা গড়িয়ে পড়ল। আশাফাক খানও অসহায় দৃষ্টিতে আব্রুর মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন। বড্ড আদর সোহাগ করে সে আব্রুকে ছোট থেকে বড় করেছেন। আজমল খানের থেকেও বেশি স্নেহ করেছেন তিনি আব্রুকে। উদ্ধারকারী ছেলেগুলো আজমল খানের পিছনে দাঁড়িয়ে আব্রুকে দেখল। পরক্ষণেই কিছু নার্স এসে আব্রুকে ওটি থেকে বের করে নিয়ে গেল। আশাফাক খান মহলে ফোন দিয়ে জানিয়ে দিলেন আব্রু ভালো আছে, তারা যেন বেশি চিন্তা না করে। আজ তারা হসপিটালেই থাকবেন, এ কথা বলতেও ভুললেন না। সাথে উহুরও খোঁজ নিল। উহু এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে সজাগ হলে স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে ডক্টর আশ্বাস দিয়েছে। আলিনা খান এখন কিছুটা শান্ত হয়েছে। মহলের সব সহধর্মিনীরা মিলে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছে। শিফা নিহা উহুর পাশেই শুয়ে পড়েছে। ছোট্ট নিহা ঘুমের ঘোরে তার এক পা শিফার ওপর দিয়ে শুয়ে আছে। সবাই যেন এখন ভোরের সূর্য ওঠার অপেক্ষা করছে। আজমল খান ছেলেগুলোকে নিজ দায়িত্বে ড্রাইভারের সাহায্যে তাদের মেসে পৌঁছে দিয়ে এসেছেন। হসপিটালের কেবিনে আজমল খান এবং আশাফাক খান বসে নিদ্রাহীন রাত্রি যাপন করেছে। ভোর 6টা, খানমহল। সূর্য ধীরে ধীরে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। পাকপাখালিরা নিজের বাসা থেকে দল বেঁধে বেরিয়ে পড়েছে খাবারের জোগাড়ে। বাড়ির সহধর্মিনীরা ফজরের নামাজ পড়েই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঠিক তখনই নিভু নিভু করে কয়েক বারের প্রচেষ্টায় চোখের পাপড়ি জোড়া মেলে তাকায় ওহু। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে পালঙ্কে। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বিরক্তিকর সাথে কাঁথা সরিয়ে ফেলে শরীর থেকে। আশেপাশে চোখ মেলে তাকিয়ে দেখে শিফা নিহা তারা পাশে শুয়ে আছে। সাইড টেবিল থেকে পানির গ্লাস উঠিয়ে তেতো মুখে পানি পান করে নিল। ওহু নিজের কপালে নিজেই হাত দিয়ে অনুভব করলো এখনো জ্বর আছে। দেয়ালে টাঙানো বড় ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6টা বাজে। এখনো ভালো মতো সকাল হয়নি দেখে একটা বড় হাই তুলল। অতঃপর কাঁথা ফেলে দিয়ে নিহাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ল ওহু। বাড়ির সহধর্মিনীরা হসপিটালে পৌঁছেছে, সাথে কয়েকজন নিরাপত্তা রক্ষীও। আলিনা খান হসপিটালে প্রবেশ করতেই দৌড়িয়ে ভিতরে চলে গেলেন সবার আগে। আজমল খান এগিয়ে আসলেন। আজমিন খান ঢাকার ভিতরে নেই, ব্যবসায়িক কাজে তাকে দেশের বাহিরে যেতে হয়েছে 2 দিন আগে। তার কাছেও আব্রুর অ্যাক্সিডেন্টের খবর পৌঁছে গেছে গতকাল রাতে। তিনি অতি শীঘ্রই দেশে ফিরছেন। আব্রু আইসিইউর ভেতরে থাকায় আলিনা খানকে বেশ কিছু সময় হসপিটালের করিডোরে অপেক্ষা করতে হলো। কিন্তু তিনি অপেক্ষা করতে পারছে না। হসপিটালের ওয়ার্ড বয়দের গালাগালি করে চলেছেন তাড়াতাড়ি আইসিইউর দরজা খুলে দেওয়ার জন্য। আইসিইউর ভেতরে প্রবেশ করলেন আলিনা খান। আব্রুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। আব্রুর গলা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। শিফার আম্মু এবং উহুর আম্মি জানের চোখেও পানি চিকচিক করছে। তারাও আব্রুর কাছে আসলেন। একজন নার্স তাদের দূরে সরে যেতে বললেন আর কান্না থামানোর আদেশ দিলেন, নয়তো আরও খারাপ হতে পারে আব্রুর অবস্থা।
আজমল খান আলিনা খানকে শান্ত করে আইসিইউর থেকে বাইরে নিয়ে গেলেন। কান্না করো না আব্রোর আম্মু, আব্রো সুস্থ হয়ে যাবে। ডক্টর বলেছে বিকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে।